একটা স্বামীজির বাণী দিয়ে শুরু করছিস, গ্রেট থিংস ক্যান বি ডান বাই গ্রেট স্যাক্রিফাইসেস অনলি। স্বামীজি বলছেন গ্রেট থিংস, বড় বড় কাজের বড় বড় কাজ কিভাবে ক্যান বি ডান করতে পারা যায়, কিভাবে বাই গ্রেট স্যাক্রিফাইসেস, মহৎ আত্মত্যাগ, অনলি একমাত্র মহৎ আত্মত্যাগের দ্বারাই বড় কাজ করা যায়। গ্রেট থিংস ক্যান বি ডান বাই গ্রেট স্যাক্রিফাইসেস অনলি। সবাইকে একটু বলে রাখি, সবাই একটা খাতায় 10টা পৃষ্ঠা রাখবে বিবেক দিশার এই ভৌত বিজ্ঞান ক্লাসের জন্য, ডেট দিয়ে ধারাবাহিকভাবে সেখানে লিখবে, যাতে এক জায়গাতে সব পরপর থাকে। আর আমাদের যে জিনিসগুলো আলোচনা হবে সেগুলো ওখানে লিখতে লিখতে যাবে, তাহলে তোমাদের পরেও জিনিসটা মনে থাকবে কোথায় কি আছে, সহজে জিনিসটা করতেও পারবে। আগে স্বামীজির বাণীটা তাহলে আজকে লিখে ফেলো, ডেট দাও, স্বামীজির বাণীটা লিখে রাখো। 10টা পৃষ্ঠা রাখলেই হবে একটা খাতায়, আর সেই খাতাটা রোজ নিয়ে আসবে, ঠিক এই ক্লাসে যদি নিয়ে আসবে সেই সময় নিয়ে আসবে, আর বাড়িতে গিয়ে যেমন আজকে পড়ে নেবে আবার পরের দিন আসার আগে পড়ে আসবে, যাতে পড়া ঠিক তৈরি হয়ে যায়। The great things can be done by great sacrifices only. আত্মত্যাগের দ্বারাই বড় কাজ করা যায়। তোমরা যদি কষ্ট করে একটু পড়ো তাহলে কি হবে, পড়া তৈরি হবে, অনেক দূর এগোবে, অনেক কিছু করতে পারবে। তোমাদের সেই জ্ঞান নিয়ে তোমরা জীবনে উন্নতি করতে পারবে। গান যদি শেখো, গান ভালো করে শিখলে গান ভালো করে গাইতে পারবে। এরকম যে যে বিষয়ে তোমাদের ভালো লাগা আছে, যেগুলো কাজের, এমন জিনিস করো, তাহলে সেগুলো একটু কষ্ট করে করতে হবে। আর পাশের জনকে সাহায্য করা, সেটাও করতে হবে। অন্যের জন্য ভাবা এবং করা, এটা খুব জরুরি বিষয়, নইলে স্বার্থপরের মতো নিজেরটাই করলে সেটা ঠিক কাজের কথা না। তাহলে গ্রেট থিংস ক্যান বি ডান বাই গ্রেট স্যাক্রিফাইসেস অনলি, অন্যের জন্য করতে হবে। আজকে আমরা এখানে যেটা পড়তে শুরু করব সেটা হচ্ছে একটা ভৌত বিজ্ঞানের বিষয় পড়ব। ভৌত বিজ্ঞানের বিষয়ে তাপ এবং উষ্ণতা। তাপ ও উষ্ণতা এই বিষয়ে আলোচনা শুরু করব। লিখে নাও আগে, তাপ ও উষ্ণতা। যখন যে শব্দগুলো শুরু করবে সে একটু কি জিনিস কোথায় বলা যায় আগে জেনে নেবে, কোথায় বলা যায় সেটা একটু জেনে নেওয়া দরকার আছে। তাহলে তাপ এবং উষ্ণতা দুটো শব্দ রয়েছে, এই দুটো শব্দ আমাদের জেনে নেওয়া দরকার, কিভাবে কখন ব্যবহার করব এবং অর্থটা কি। তাপ বলতেই বা কি বোঝায়, উষ্ণতা বলতেই বা কি বোঝায়। তাহলে আগে একটা ছোট্ট বিষয় আগে দেখি, একটা পরীক্ষা। পরীক্ষাটা 3টে গ্লাস নেওয়া রয়েছে, জল নেওয়া রয়েছে, একদম বাঁদিকে গরম জল, মাঝেরটায় সাধারণ উষ্ণতার জল, ডান দিকেরটায় ঠান্ডা জল। মনে করো তুমি বাঁ হাতটা গরম জলে আর ডান হাতটা ঠান্ডা জলে রেখেছো। একটু পরে দুটো হাতই মাঝের গ্লাসটাতে রাখলে, তাহলে তুমি বাঁ হাত এবং ডান হাতে কিরকম অনুভব করবে আগে মশাটে বলবে। মনে করো তুমি দাঁড়িয়ে আছো বাদিক থেকে, এইরকম দাঁড়িয়ে আছো, এইখানে দাঁড়িয়ে আছো, তাহলে তুমি যদি এইরকম দাঁড়িয়ে থাকো তাহলে বাঁ হাতটাই তোমার যাবে এই দিকে আর ডান হাতটা যাবে তোমার এই দিকে, তাই না? বলো এবারে। তাহলে বাঁ হাতটা গরম অনুভূত হবে, ডান হাতটা ঠান্ডা অনুভূত হবে। বেশ, এইবারে এই দুটো হাতই তুমি মাঝেরটাতে ডোবালে তাহলে কিরকম হবে? বাঁ হাতে ঠান্ডা লাগবে, ডান হাতে গরম লাগবে। আচ্ছা বেশ, বুঝে পড়ো। তাহলে দেখো সবাই ভালো করে আবার পরীক্ষাটা বুঝে নাও। পরীক্ষাটা এইরকম ছিল, বাঁ হাতটা প্রথমে গরম জলে, ডান হাতটা প্রথমে ঠান্ডা জলে, তারপরে দুটো হাতই আমরা সাধারণ উষ্ণতার জলে দিয়েছি। কিন্তু দেখা যাবে বাঁ হাতটা তুমি ঠান্ডা মনে করবে আর ডান হাতটাতে গরম মনে করবে, যদিও একই জলেই রয়েছে। তোমার দুটো হাত একই জলেই রইলো, কিন্তু তুমি দু হাতে দু রকম অনুভব করবে। কেন না, আমাদের হাত কত উষ্ণতা ঠিক নির্ণয় করতে পারে না, ও উষ্ণতার পার্থক্যটা বুঝতে পারে, কিন্তু উষ্ণতা কত সেটা নির্ণয় করতে পারে না। এরকম সব ঘটনা দেখা যায়। তাহলে এখন আমরা শুরু করি। এরকম গরম ঠান্ডা জলের আরেকটা ছোট্ট পরীক্ষা নিয়েছি,
মনে করো বাঁ দিকের পাত্রটায় গরম জল, ডান দিকেরটায় ঠান্ডা জল, আর দুটো পাত্রকে যোগ করে দেওয়া আছে একটা তামার পাত দিয়ে, দুটো জলকে যোগ করে দেওয়া আছে একটা তামার পাত দিয়ে। তাহলে কি হবে বলতে পারো? কে বলতে পারে? আগে 87-তে কে বলতে পারে কি হবে? গরম জলের উষ্ণতাটা ঠান্ডা জলে চলে যাবে। আচ্ছা, আর কেউ অন্য কিছু বলতে চাও 87-তে? খুব ভালো, চেষ্টা করো, খুব ভালো বলেছো। উষ্ণতা চলে যাবে না অন্য কিছু যাবে? তাহলে আমাদের একটু প্রশ্নটা এইরকম, কেমন? তোমরা বলেছো ভালো, সবাই চেষ্টা করবে। এক্ষেত্রে বলতে হবে তাপের প্রবাহ, উষ্ণতা বললে হবে না, কেমন? তাপ চলে যাবে, উষ্ণতাটা কমবে বাড়বে। তাহলে দুটো কথা এসেছি, একটা উষ্ণতা একটা তাপ। মশাটে আমাদেরকে বলবে নাকি উষ্ণতা তাহলে কাকে বলবো? মশাটে উষ্ণতা হলো বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা পরস্পরের সংস্পর্শে এলে বোঝা যাবে যে ওই বস্তু অন্য বস্তুকে কতটা তাপ দেবে বা ওই বস্তু থেকে কতটা তাপ নেবে। ঠিক, বাহ, খুব ভালো বলেছো, সুন্দর। তাহলে আমরা তো দেখতেই পাচ্ছি সামনে দুটো বস্তুর মধ্যে যোগ করে দিলে তাপের দেওয়া নেওয়া হচ্ছে। কেন না, কখন যদি কেউ একটা গরম মানে উষ্ণতা বেশি, একে গরম মানে বলি উষ্ণতা বেশি, আর ঠান্ডা মানে বলি উষ্ণতা কম, তাহলে উষ্ণতার তারতম্যে একটা তাপের যাতায়াত আছে, তাপ যাবে। তাহলে তাপ বিষয়টা কি আগে লিখছি, গরম জলে তাপ দিই আমরা বলি, আর একটা বরফের পাহাড় সেটা কি আছে সেইটাই একটু জানতে হবে। তাহলে তাপ কাকে বলে আগে প্রথম নিচ্ছি, তারপরে আসছি উষ্ণতা। তাপ হচ্ছে এক প্রকার শক্তি, সাধারণত যা দিলে কি হবে, বস্তুটা উত্তপ্ত হবে আর বর্জন করলে ঠান্ডা হয়ে যাবে। যেমন জল উষ্ণতা ছেড়ে, জল তাপ ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে কি হয়েছে, বরফের পাহাড় হয়ে গেছে। তাপ ছেড়ে দিয়েছে বলে বরফের পাহাড়, আর একজনকে তাপ দেওয়া হচ্ছে জলকে, সে কি হয়ে যাবে, জলীয় বাষ্প হয়ে যাবে। তাহলে তাপ দেওয়া নেওয়া করলে বস্তু উত্তপ্ত বা শীতল হবে, এটা সাধারণত, সব সময় নয়। কোন সময় বস্তু তাপ দেওয়া নেওয়া করে না মেদিনীপুর বলবে, কখন বস্তু তাপ দেওয়া নেওয়া করবে না? অবস্থার পরিবর্তনের সময় কোনো বস্তুর তাপের পরিবর্তন হয় না। নাকি তাপের পরিবর্তন হয়, উষ্ণতার পরিবর্তন হয় না, কোনটা বলবে? উষ্ণতার পরিবর্তন হয় না। হ্যাঁ, তাপটা দেওয়া নেওয়া করবে তাই, কিন্তু উষ্ণতাটা দেখা যাবে না, বসো, ঠিক। তাহলে তাপটা তখন নেবে, কিন্তু উষ্ণতাতে আমরা উত্তপ্ত হয়েছে বা শীতল হয়েছে এটা দেখতে পাবো না, বুঝতেও পারবো না, সে একটা অবস্থা আছে। তাহলে সেই জন্য সাধারণত ব্যাপারটা বলা রইল, পরবর্তীকালে এইসব ব্যাপারটা আসবে। তাহলে তাপ কাকে বলে করে নিয়েছি, সবাই লিখে নিয়েছো নিশ্চয়ই, সববার রেডি থাকা চাই, তাপ কাকে বলে করে নিয়েছি নিশ্চয়ই লিখে নিয়েছো, লেখা থাকা চাই তাড়াতাড়ি চট করে। তাহলে তাপ কাকে বলে করেছি, এরপরে আসছি উষ্ণতা। তাহলে উষ্ণতা আমাদের বলে দিয়েছে, উষ্ণতা জিনিসটা সম্পর্কে কি আগে আমাদের সংজ্ঞাটাও মোটামুটি বলে দিয়েছে, তাহলে আমরা সেই সংজ্ঞাটা লিখে নিচ্ছি। উষ্ণতা হচ্ছে বস্তুটার একটা তাপীয় অবস্থা যা স্থির করবে অন্য বস্তু থেকে তাপ নেবে নাকি তাতে তাপ ছেড়ে দেবে, তাপ প্রদান করবে, কোনটা করবে। তাহলে তাপ, হিট, উষ্ণতা, টেম্পারেচার, হিট অ্যান্ড টেম্পারেচার। তাহলে তাপ কি জিনিস, এক প্রকার শক্তি, এবং শক্তিটা শুধু বললেই হবে না তো, শক্তি তো অনেক রকম, তাহলে এই শক্তিটার বিশেষত্ব দিয়ে বলতে হলো। উষ্ণতা হচ্ছে তাপীয় অবস্থা, বস্তুর তাপীয় অবস্থা। লিখে লিখে চলো, জানা থাকলেও একবার লিখে নাও, তাহলে ভালো তৈরি হবে। আর পড়া ক্লাসেই যদি তৈরি হয়ে যায় কত সহজ। দুটো জিনিস, দু রকম জিনিস। তাহলে উষ্ণতার তারতম্যের উপরে নির্ভর করে তাপের যাতায়াত হবে, এটা হচ্ছে আমাদের মুখ্য কথা, এসে পৌঁছেছি। তাহলে এবারে সেই ব্যাপারটায় আসছি, তাপ শক্তির প্রভাব। এই ছবিটা আমি তোমাদের একটু বুঝিয়ে নিই, আমি তোমরা তো বুঝতে পারছো কিনা দেখো।
খুব যদি তাপ দেওয়া হয় তাহলে কি হবে? খুব যদি তাপ দেওয়া হয় তাহলে প্রথমে লাল, তারপরে আরো তাপ দেওয়া হলে তারপরে সাদা হয়ে আলো বিকিরণ করবে। প্রথমে রেড হট লালচে বর্ণের হয়ে গেছে, আরো তাপ দিলে ওর থেকে আলো পাওয়া যাবে, এত গরম হয়ে গেছে। তো রেগে আগুন আমরা বলি, রেগে আগুন, রেগে লাল বর্ণ হয়ে গেছে। এই যেহেতু এইরকম যেন দেখতে পাই বলে রেগে লাল, আমরা বলি রেগে লাল হয়ে গেছে, মানে এই তাপ যেন ভীষণ দেওয়া হয়ে গেছে। তাহলে তাপ শক্তির প্রভাব, এটা যেমন মনে করো রেল লাইন তৈরি হচ্ছে, কারখানায় তাপ দিচ্ছে, দিয়ে একদম লোহাকে সুন্দর করে রেল লাইনের মতো চেহারা দেওয়া হচ্ছে। তাহলে তাপ শক্তি, এরকম তাপের কাজ তো আমরা প্রায় সময়ই করছি, জল গরম করতে হলেও করছি, রান্না করতে হলেও তাপ দিতে হচ্ছে, আরো বড় বড় কারখানায় তো আছেই, সেটা বুঝতেই পারছো কত রকম তাপ দিতে হচ্ছে। তাহলে তাপ শক্তির সব প্রভাব, এই রকম সব তাপ শক্তির আমাদের সব প্রভাব রয়েছে, আর কি রকম বর্ণেরও পরিবর্তন হতে পারে। তাহলে এই রকম সব বর্ণের পরিবর্তন। এখন একটা ছবি এসে পৌঁছেছি, নবাবগঞ্জ মাইক্রোফোন ঠিক আছে, বলতে পারবে এটা কি জিনিস চট করে? হিমশৈল। হিমশৈল, বেশ, বসে পড়ো। আচ্ছা, এই হিমশৈলতে তাপ আছে না নেই? মশাট, হিমশৈলতে তাপ আছে না নেই বলো, যারা বলেনি তাদের দাও আগে। তাপ নেই। তাপ নেই। আর কেউ মশাটে বলবে এতে তাপ আছে না নেই? আর কেউ মশাটে দাও বাড়িয়ে, হ্যাঁ মাইক্রোফোনটা ওকে দাও। তাপ নেই। নেই, বেশ, বসে পড়ো। আচ্ছা, এটা বরফের পাহাড় হলেও, হিমশৈল হলেও এতে কিন্তু তাপ আছে। ঠান্ডা হতে পারে তার মানে তাপ নেই তা নয়, তাপ আছে, অনেক তাপ আছে, কিন্তু এই তাপ থাকা সত্ত্বেও উষ্ণতাটা অত বেশি হতে পারেনি, কিন্তু তাপ অনেক আছে। ঠান্ডা বস্তু মানে তাপ নেই এই কথাটা কিন্তু বললে চলবে না। এই কথাটা তাহলে একটু লিখে রাখো, জলে ভাসমান হিমশৈল এর মধ্যেও তাপ আছে। বরফ তুমি যদি এক টুকরো খাও তাতেও কিন্তু তাপ আছে। আইসক্রিমটা বরফে রাখা থাকে সেখানেও কিন্তু তাপ আছে, ভুলে যেও না। তাপ কিন্তু আছে সব জায়গাতেই। তাপের জন্য কিন্তু তোমার উষ্ণতাটা বোঝার ব্যাপারটা আলাদা। উষ্ণতাটা তোমার হয়তো সেখানে বেশি নয়, অনেক বড় জিনিসে তাপ আছে কিন্তু উষ্ণতা বাড়াতে অতটা পারেনি, তাপ কিন্তু আছে। তাহলে তাপ আছে এই বিষয়টা রইল। হিমশৈল, আন্টার্কটিকা এরকম বরফের পাহাড় ভাসছে, হিমশৈলগুলো আন্টার্কটিকায় সমুদ্রে ভাসছে। তাহলে এই রকম বিষয়টা আরেকবার করলাম। তাহলে তাপের প্রবাহ দুটো থার্মোমিটার দেখিয়ে বোঝাতে চেষ্টা করেছি আমরা, কি তাপের প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হবে লিখে রাখো। তাপ সবসময় বেশি উষ্ণতা থেকে কম উষ্ণতর বস্তুতে চলে যাবে, কম উষ্ণতর বস্তুতে চলে যাবে। তাপ সবসময় কম উষ্ণতার বস্তুতে প্রবাহিত হবে। তাপই যাবে, উষ্ণতাটা পাল্টে ফেলবে। উষ্ণতা যাওয়াটা আর ব্যাপারটা কিন্তু নেই, তাপেরই যাওয়াটা আছে। এবং কোন দিকে যাবে না, বেশি উষ্ণতা থেকে কম উষ্ণতার দিকে যাবে। তাপের প্রবাহ এইটা সবাই লিখে ফেলো, ছোট ছোট জিনিস। আর এই ছোট জিনিসের ওপরেই আমাদের প্রশ্নগুলো আসে, বুঝেছি কিনা। কিছুই শক্ত নয়, কিন্তু বুঝে বুঝে চলি তাহলেই হবে। তাহলে তাপের প্রবাহ, তাপ সবসময় বেশি উষ্ণতার বস্তু থেকে কম উষ্ণতার বস্তুতে প্রবাহিত হয়ে গেল। তোমাকে অন্য যে কোনো ছবি দিলেই তুমি নিশ্চয়ই করতে পারবে। দুটো বস্তু যদি পাশাপাশি থাকে কোনটাতে তাপ যাবে বলতে পারবে। এবারে তাপ শক্তি এই রকম আমরা একটা কেন যায় আর কি কারণ, ঘটনাটা কি, আগে আমরা একটা ছোট্ট জিনিস দেখে নিই, দেখে নিয়ে বিষয়টাতে আসবো ব্যাপারটা কি। তাহলে প্রথম আসছি, তাপ দিলে একটু ভেতরে ঢুকে বস্তুর যেন কি রকম ঘটনা ঘটে সেটা একটু দেখতে এসেছি। দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা, চট করে আসছি বিষয়টায়।
আসছি নাম চেঞ্জ অফ স্টেট। কি রকম বিষয় সেই জিনিসটা দেখি, দেখলেই খানিকটা বুঝতে পারবো, শুনতেও থাকবো। When heat is applied to a solid, its temperature and vapor pressure increase with increasing temperature because the molecules of the solid have আমরা একটা বাক্স নিয়েছি, বাক্সটার মধ্যে যেন বাক্সটা যেন হচ্ছে অনেক কণা এক জায়গায় রাখা রয়েছে। তাহলে কঠিন পদার্থের কণাগুলো কি এক জায়গায় জোটবদ্ধ, সবুজ রঙের কণা দেওয়া আছে, কেমন রং দিয়ে বোঝানোর জন্য বলা হয়েছে। মনে করো আমাদের বরফের মধ্যে কণাগুলো সব এক জায়গায় জড়ো, জলের কণাগুলো এক জায়গায় জড়ো হয়ে রয়েছে। বাঁদিকে একটা থার্মোমিটার নেওয়া রয়েছে, যেমন যেমন তাপ দিচ্ছি তেমন তেমন উষ্ণতা বাড়ছে। তাহলে উষ্ণতা বাড়তে বাড়তে যাচ্ছে, এমপি মানে মেল্টিং পয়েন্ট, গলনাঙ্ক। তাহলে তাপ দিতে দিতে দেখি কি হয়। increasing kinetic energy. At the melting temperature, heat is absorbed as the solid is converted to liquid at a constant. তাহলে তাপ দেওয়ার সঙ্গে সঙ্গে উষ্ণতাটা বাড়ছিল। এক সময় এসে গেল যখন এই গলনাঙ্কের তাপমাত্রা এসে গেল, তখন আর তাপ দিলে উষ্ণতাটা বাড়ছে না। তখন কি হলো, কণাগুলো সব এই যে এক জায়গায় জড়ো হয়েছিল আর জড়ো থাকতে পারলো না, দূরে দূরে সরে গেল। তখন কণাগুলো দূরে সরে গেলে কঠিন বরফ তরল জলে পরিণত হয়ে গেল। এরপরে যদি আবার তাপ দিই কি হবে দেখি তাহলে। Temperature. When melting is complete, the temperature of the liquid and its vapor pressure increase. At the boiling point, temperature remains constant as heat is absorbed to convert the liquid to the gas phase. তাহলে আবারও তাপ দিলে কি হবে, উষ্ণতা বাড়তে বাড়তে থাকলো, কিন্তু আবার এক সময় বিপি লেখা আছে, বয়েলিং পয়েন্ট বা স্ফুটনাঙ্কের তাপমাত্রা, স্ফুটনাঙ্ক। যখন সেখানে এসে গেল আবার তাপ দিলেও আর তাপমাত্রাটা বাড়ছে না। কি হলো তখন, না জলটা তরল ছিল, কণাগুলো আরো দূরে দূরে ছড়িয়ে পড়লো, জলীয় বাষ্প হয়ে গেল। তাহলে বরফ তখন কণাগুলো কাছাকাছি ছিল, তাপ দেওয়ার ফলে ওরা দূরে হয়ে গেল, তরল জল হলো, আবার তাপ দেওয়ার ফলে আরো কণাগুলো দূরে দূরে সরে গেল, জলীয় বাষ্প হলো। তাহলে তাপ দেওয়ার ফলে কণাগুলো ছোটাছুটি বাড়িয়ে দিচ্ছে আর কণাগুলো পরস্পরের থেকে দূরে চলে যাচ্ছে। সেই জন্য কি হচ্ছে, কখনো কঠিন, কখনো তরল, কখনো গ্যাস এই হিসেবে পরিবর্তন হয়ে যাচ্ছে। যদি উল্টো দিকে করি, অর্থাৎ গ্যাস থেকে যদি তাপ বের করে নিই তাহলে তরল জল হয়ে যাবে, জলকে যদি ঠান্ডা করি তাপ বের করে নিই তাহলে আবার কঠিন বরফ হয়ে যাবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি, এটা বরফ নিয়ে বললাম, অন্য পদার্থের ক্ষেত্রেও একই রকম। তাহলে তাপ শক্তির প্রভাব, লিখছি অবস্থার পরিবর্তন, লিখে নাও অবস্থার পরিবর্তন। কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস, এই জিনিসটাকে বলা হয় অবস্থার পরিবর্তন। তাহলে সেটা তাপ প্রয়োগ বা নিষ্কাশন মানে বের করে নেওয়া। তাপ প্রয়োগের ফলে অথবা নিষ্কাশনের ফলে পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর, এই ঘটনাকে অবস্থার পরিবর্তন বলে। তাপ দিলে এটা ঘটে। তাহলে এই জিনিসটা, এবং উষ্ণতা তখন পরিবর্তন দেখতে পাই কখনো, আর কখনো উষ্ণতার পরিবর্তন দেখা যায় না যখন ওই অবস্থার পরিবর্তনের ঠিক তাপমাত্রা এসে হাজির হয়। তাহলে অবস্থার পরিবর্তন বিষয়টা আমাদের চেনা জিনিস, তাপের সঙ্গে তার যোগ রয়েছে এটাও আমাদের জানা। আমরা জল টল গরম করি তাহলে তখন জলটা ফুটে বাষ্প হয়ে যায়। আবার বরফের কথাও জানি, ঠান্ডা হয়, জলকে ঠান্ডা করলে বরফ হয়। তাহলে তখন তাপ বের করে নিতে হয়। পরীক্ষায় ছোট্ট প্রশ্ন থাকে, অবস্থার পরিবর্তন কাকে বলে? সহজ করে লেখা রয়েছে, তৈরি থাকবে। আর উদাহরণ যদি দিতে চাই, উদাহরণও জানা আছে, একটু আগেই করলাম। তাহলে উদাহরণের বিষয়টা আমাদের হয়ে গেল। একটা থার্মোমিটার নিয়েছি। এখন এই থার্মোমিটারটা, যে থার্মোমিটারটা নিয়েছি, দেখো তো একটু দেখে চিনতে পারো কিনা, এই থার্মোমিটারটা একটা বিশেষ বৈশিষ্ট্য আছে।
এখানে মাত্র 35 লেখা আছে আর এখানে লেখা আছে 42, আর মাঝে একটা 37 এটা লাল দিয়ে লেখা আছে। এর বিশেষ কি বলতে পারবে এই থার্মোমিটার সম্পর্কে মশাটে কেউ? এটা সেলসিয়াস স্কেলে এবং ডাক্তারি থার্মোমিটার, মানে জ্বর মাপা যায়। মানুষের জ্বর 35 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই হয়, তাই জন্য ওটা। কিন্তু আমরা অনেক সময় জ্বর বলি, ও 100 জ্বর হয়েছে, 102 জ্বর, তাহলে সেটা আবার কি জানতে হবে। যে যন্ত্রের সাহায্যে উষ্ণতা মাপা যায় তাকে থার্মোমিটার বা তাপমান যন্ত্র বলে, আর ছবিতে যেটা আছে ওটার নাম ডাক্তারি থার্মোমিটার।